আসসালামু আলাইকুম। আজকে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় শেষ করব। অধ্যায়টি একটু বড়, সকলে মনোযোগ দিয়ে করবে এবং চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে যাবে। অধ্যায়ের নাম হলো পাকিস্তান থেকে বাংলাদেশ 1947 থেকে 1971। চলো শুরু করি। পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা ও পাকিস্তানের শাসন কাঠামোতে বাঙালিদের অবস্থান। 1947 সালে 14 আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে অভ্যুদয় ঘটে। ভৌগোলিকভাবে মুসলিম জনগোষ্ঠীর পাকিস্তান ছিল দুইটি আলাদা বিভক্ত, একটি পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান, আবার অপরটি পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। পাকিস্তানের মোট আয়তন ছিল 3,65,529 বর্গ কিলোমিটার। এর মধ্যে পশ্চিম পাকিস্তান আয়তন 3,10,403 বর্গ কিলোমিটার, এর পূর্ব পাকিস্তান 55,126 বর্গ কিলোমিটার। উভয় অংশের মধ্যে হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব বিদ্যমান ছিল। পাকিস্তানের দুই অংশের মধ্যে ভৌগোলিক ব্যবধান যেমন ছিল, তেমনি উভয় অঞ্চলের মানুষের ভাষা, নিতান্ত বৈশিষ্ট্য, জীবনাচরণ, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি প্রভাবিতর অনেক পার্থক্য ছিল। সুনাগরিক হলে পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক, অর্থ, সামাজিক কাঠামো বাঙালিতে অবস্থান ছিল শোচনীয়। পাকিস্তান সৃষ্টির পর প্রথমে এর রাজধানী করা হয় করাচি শহরে। পাকিস্তানের করাচি শহর এটি বোঝানো হয়েছে। অথচ জনসংখ্যা অনুপাত বিবেচনা করলে ঢাকাকে পাকিস্তানের রাজধানী করার ছিল যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত। আবার লাহোরের প্রস্তাবে পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান কথা থাকলেও অবাঙালি নেতৃত্বাধীন পাকিস্তান কেন্দ্রীয় সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসন পরবর্তী শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পথে যুক্তি প্রদর্শিত করতে থাকে। পাকিস্তান সৃষ্টির পরপরই দেশের সংবিধান রচনা উদ্দেশ্য গণপরিষদ গঠন করা হয়। পাকিস্তানের প্রথম পরিষদের মোট ৭৯ জন সদস্যের পূর্ব বাংলার প্রতিনিধি ছিল ৪৪ জন। দ্বিতীয় গণ পরিষদের মোট ৮০ জন সদস্যের মধ্যে ৪০ জন পূর্ব পাকিস্তান প্রদেশের আইনসভার মধ্যে নির্বাচিত হন। 1947 থেকে 58 সাল পর্যন্ত পাকিস্তান ৪ জন প্রধানমন্ত্রীর মধ্যে একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পূর্ব পাকিস্তানের স্বার্থের পক্ষে। প্রশংসনীয় দিক থেকেও বাঙালি বৈষম্যের শিকার হতো। সরকারি সকল সম্পদ দপ্তরের প্রধান কার্যবল ছিল পশ্চিম পাকিস্তানের। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সবসময় অবাঙালির দখল থাকত। যেমন 1947 সাল থেকে 1955 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে নিয়োগপ্রাপ্ত 4 জন গভর্নরের মধ্যে মাত্র একজন চৌধুরী খনিকুজ্জামান ছিলেন বাঙালি। 1947 সালে এক জরিপে দেখা যায় পাকিস্তানের 95 জন আইসিআই ও আইপিএস অফিসারের মধ্যে মাত্র একজন ছিল বাঙালি। 1956 সালে কেন্দ্রীয় সচিবালয়ের মধ্যে 129 জন সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের মধ্যে পূর্ব পাকিস্তান ছিলেন মাত্র 3 জন যুগ্ম সচিব ও 10 জন উপসচিব। 19 জন সচিবের একজন পূর্ব পাকিস্তান ছিল না। 548 জন নিম্ন সচিবের মধ্যে 38 জন ছিল বাঙালি। একই সময়ে পাকিস্তানের 908 জন কর্মকর্তার মধ্যে মাত্র 13 জন ছিল বাঙালি। অধিকাংশই বাঙালি আমলার সর্বোচ্চ সব ডিভিশন মহকুমা বর্তমানে বিলুপ্ত। প্রত্যন্ত দায়ী পালন
দায়িত্ব পালন করার জন্য সুযোগ পেতেন। এরপর ভাষা আন্দোলনের ঘটনা ও প্রবাহ। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে দেশের রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। সে সময় পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 56% লোক মুখের ভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানি শাসন গোষ্ঠী ভাষাভাষী ও সংখ্যার দিক থেকে পঞ্চম স্থানীয় ভাষা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1947 সালে 18 মজলিসে ইত্তেহাদুল মুসলিমের উদ্যোগে হায়দ্রাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলনে মুসলিম লীগ নেতারা পাকিস্তান রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করেছিলেন। একই বছর জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সুপরিবেশ করেন। এই প্রতিবাদে বাঙালি বুদ্ধিজীবীদের নিয়ে 1948 সালে 1 সেপ্টেম্বর তমদ্দুন মুসলিম গঠিত হয়। এই সংগঠন থেকে ওই বছর 15 সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষ একটি পুস্তিকা প্রকাশ করা হয়। পুস্তিকাতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আহ্বান জানানো হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত সরকারি শিক্ষা সম্মেলন উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ হলে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 6 ডিসেম্বর তমদ্দুন মুসলিম নামে ছাত্রসভা হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ প্রথম অধিবেশন শুরু হয়। এতে কুমিল্লা থেকে নির্বাচিত সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলাকে গণপরিষদের ভাষা করে দাবি দেন, কিন্তু এ প্রস্তাবে আগ্রহ হন এবং প্রতিবাদে 26 ও 29 ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালন হয়। 1947 সালে 21 মার্চ ঢাকায় রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ছাত্র জনতা, বুদ্ধিজীবীরা এই তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করে। বর্তমানে 1950 সালে 28 সেপ্টেম্বর লিয়াকত আলী খান এবং 1952 সালে 27 জানুয়ারি পল্টন ময়দানে এই জনসভার পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নসিরউদ্দিন ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার প্রতিক্রিয়া 30 জানুয়ারি ঢাকায় প্রতিবাদ দিবস পালিত হয় এবং 31 জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভার স্থির হয় যে 21 ফেব্রুয়ারি প্রদেশব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে। 21 ফেব্রুয়ারি কর্মসূচিকে সফল করে তোলার জন্য 4 ফেব্রুয়ারি হরতাল পালিত হয়। মুসলিম লীগ সরকার 20 ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে 1 মাসের জন্য 144 ধারা জারি করে এবং সভা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন। আবারও বলি, 21 ফেব্রুয়ারি সফল করে তোলার জন্য 4 ফেব্রুয়ারি হরতাল পালিত হয়। 4 ফেব্রুয়ারি, বুঝছো? মুসলিম লীগ সরকার 20 ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে 1 মাসের 144 ধারা জারি করে এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে। কারা করে? মুসলিম লীগেরা। শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে 21 ফেব্রুয়ারি তাদের মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এলে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং গুলি চালায়। 21 ফেব্রুয়ারি দৈনিক আজাদের রিপোর্ট অনুযায়ী সেদিন গুলিতে শহীদ হয়েছেন অন্তত 4 জন: রফিক উদ্দিন, সালাউদ্দিন, আব্দুল বরকত ও আব্দুল জব্বার।
ফলে আন্দোলনে আরও বেগবান হয়। 22 ও 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা পূর্ণ হরতাল পালন করে মিছিল করে 144 ধারা ভঙ্গ করে। 23 ফেব্রুয়ারি ঢাকায় ফুলবাড়িয়া ছাত্র জনতা মিছিলে পুলিশ হামলা চালায়। ওই দিনে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিতে অস্ত্রায়ণ করে রাখার জন্য মেডিকেল কলেজে হস্টেল প্রাঙ্গণে ছাত্ররা প্রথম শহীদ মিনার নির্মাণ করে। 22 ফেব্রুয়ারি শহীদ শফিউল রহমানের পিতা এটি উদ্বোধন করে। 26 ফেব্রুয়ারি অনুষ্ঠানের শহীদ মিনারে উদ্ভাবন করেন। দৈনিক আজাদ সম্মেলনে আবুল কালাম শামসুদ্দিন এই আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন। প্রদেশে মুখ্যমন্ত্রী নুরুল আমিন পরিষদে উদ্যাপন করে এবং সর্বসময়কালে গৃহীত হয়। এই ধারাবাহিকতে পাকিস্তানের 1965 সালে 56 সালে সংবিধান বাংলাদেশের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি হয়। বাঙালি জাতীয়তার বিকাশ, ভাষা আন্দোলন গুরুত্ব। ভাষা আন্দোলন শুধু ভাষা ও সংস্কৃতি আন্দোলন ছিল না, এটি পর্যায়ে একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। ভাষা আন্দোলন ছিল রাষ্ট্রভাষার প্রশ্নে বাঙালি অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলন ছিল বৃহত্তর জাতীয়তাবাদী চিন্তা চেতনা উন্মেষের আন্দোলন। পাকিস্তানি ভাবধারা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিবাদ। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র জাতির সত্তা ও অধিকারী সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পশ্চিম পাকিস্তানের সাথে শুধু ধর্মের বন্ধন ছাড়া বাঙালি আর কোনো বন্ধন ও সম্পর্ক নেই। ভাষা আন্দোলন তা স্পষ্ট হয়ে উঠেছে। তাই 52 ভাষা আন্দোলন ছিল যতটা সাংস্কৃতিক তার চেয়ে বেশি ছিল রাজনৈতিক। ভাষা আন্দোলন প্রদত্ত ফল হিসেবে 1952 ও 53 সালের মধ্যে গণতন্ত্র দল, ছাত্র ইউনিয়ন পরিষদ, অসাম্প্রদায়িক ছাত্র ও রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। 1952 সালে 21 ফেব্রুয়ারি তারিখে ভাষা আন্দোলন রক্তদানের মাধ্যমে এই জাতীয়তাবাদী চেতনার প্রকাশ হয়। সে চেতনা থেকে 21 দফা প্রণয়ন করে প্রগতিশীল বাঙালি নেতৃবৃন্দ 1953 সালে 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করে। এতে ছিল মৌলানা ভাসানী, আওয়ামী মুসলিম লীগ সহ 4টি দল। 1952 সালে সম্পাদিত নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয়ের মধ্যে বাংলার মাটি গণবিচ্ছিন্ন মুসলিম লীগের কবল রচিত। 1955 সালে বাংলা ভাষা ও সংস্কৃতি এগিয়ে নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। পাকিস্তানের সক্রিয় বিরোধিতা সত্ত্বেও এরপর থেকে বাঙালি জাতীয়তাবাদ আরও বিকশিত হয়ে থাকে। এর প্রতিফলনে দেখা যায় 62 এর শিক্ষা আন্দোলন, 66 এর 6 দফা, 69 গণ অভ্যুত্থান ও চূড়ান্ত পর্যায়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানের রাজনীতি 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন গুরুত্ব। পাকিস্তান রাজনীতি 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ের গুরুত্ব অপরিসীম। এই বিজয়ের ফলে মুসলিম লীগের 7 বছরের কুরাইশ শোষণ ও অত্যাচারের সাময়িক হলেও অবসান ঘটে। পূর্ব বাংলার মানুষের কাছে নির্বাচন পশ্চিম পাকিস্তানের ও বাঙালি শোষণ গোষ্ঠীর কবল থেকে মুক্তি লাভের একমাত্র উপায় বলে পরিগণিত হয়। এই নির্বাচনে জয়ী হওয়ার পর বাঙালিদের মধ্যে এক আত্মবিশ্বাসের জন্ম নেয় যে পাকিস্তানি শাসন গোষ্ঠী আর তাদের দাবিতে রাখতে পারবে না। বাঙালিরা তখন থেকেই আত্মসচেতন হয়ে ওঠে এবং সুশাসন দাবি ক্রমে জোরদার হয়ে ওঠে। 1954 সালে নির্বাচনে মুসলিম লীগের অগণতান্ত্রিক ও ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালিকে ঔপনিবেশিক প্রতিবাদের সুযোগ করে দিয়েছিল। বাঙালি জাতীয় নির্বাচনের ফলাফলের মধ্যে মুসলিম লীগ বুঝিয়ে দিয়েছে যে তারা পূর্ব বাংলার অনাকাঙ্ক্ষিত। যুক্তফ্রন্ট নেতৃত্বের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণের জনপ্রিয়তা
পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার পথ সুগম করে। অনেক তরুণ নেতা কাছে মুসলিম লীগের বড় বড় নেতাও পরাজিত ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তরুণ তাজ উদ্দিন আহমেদ পূর্বকালে বাংলাদেশের প্রথম সরকার প্রধানমন্ত্রী। পূর্ব পাকিস্তান মুসলিম লীগের তখনকার সাধারণ সম্পাদক ফকির আব্দুল মান্নানকে বিপুল ভোটে ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনে তাজউদ্দিন আহমেদ 19,039 এবং ফকির আব্দুল মান্নান 5,972 ভোট পান। যুক্তফ্রন্টের রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী মুসলিম লীগের সর্বোচ্চ আসন লাভ অদূর ভবিষ্যৎ তাদের পূর্ব বাংলার বলিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠান ইঙ্গিত বহন করে। এই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক চেতনা ধর্মাবলী মধ্যে মুসলিম লীগ ও বাঙালি নেতৃত্বের মনে ব্যাপক আনাসা জন্মায়। তা বুঝিয়ে পরে ও বাঙালি পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী ও তাদের দেশের দোসরদের দ্বারা বাঙালির অধিকার কর্তব্য ও সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদের আদর্শ ভিত্তিতে পূর্ব বাংলার মানুষ স্বত্ব শাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। 1956 সালে পাকিস্তানের সংবিধান তৈরি প্রেক্ষাপট ও তাদের বৈশিষ্ট্য। 1947 সালে পাকিস্তানের রাষ্ট্র জন্ম নেওয়ার পর থেকে বিভিন্ন পর্যায়ে সংবিধান প্রণয়নের দাবি ওঠে। এই দাবি পূরণের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠন করা হয়। বিধি অনুযায়ী এ পরিষদের দায়িত্ব ছিল সংবিধান প্রণয়ন করা, কিন্তু শাসন গোষ্ঠীর অনীহার কারণে দীর্ঘ 7 বছর গণপরিষদ কোনো সংবিধান রচনা করতে পারেনি। শুধু এটি আদর্শ প্রস্তাব গ্রহণের তাদের কর্মতৎপরতা সীমাবদ্ধ ছিল। তবে পূর্ব পাকিস্তানের 1954 সালের প্রতিষ্ঠিত পরিষদ নির্বাচনের পরবর্তী সময়ে সংবিধান প্রণয়নের গতি বৃদ্ধি পায়। এ সময় খসড়া সংবিধান প্রণীত হয়, তবে তা পরিষদে গৃহীত হওয়ার পূর্বে পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ 1954 সালে 28শে অক্টোবর পরিষদ বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেন। মালিক গোলাম মোহাম্মদ এই আদেশের মাধ্যমে 1955 সালে 28শে মে দ্বিতীয় পরিষদ গঠন করে। দ্বিতীয় গণতান্ত্রিক 80 জন সদস্যের মধ্যে অধিক পূর্ব ও অধিক পশ্চিম পাকিস্তানের থেকে নির্বাচিত হয়েছিল। 1955 সালে 7 জুলাই পাকিস্তানের মাটিতে দ্বিতীয় গণপরিষদ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তা সর্ববিধান প্রণয়নের উদ্দেশ্য পূর্ব পাকিস্তানের গণপরিষদের সদস্যগুলোর মধ্যে সমঝোতামূলক একটি দলের স্বাক্ষরিত হয়। এই সমঝোতামূলক দলটি ম্যারি চুক্তি নামে আখ্যায়িত করা হয়। 1956 সালের 9 জানুয়ারি পাকিস্তানের আইনমন্ত্রী হোসেন শহীদ সোহরাউদ্দিন দ্বিতীয় পরিষদে পাকিস্তান সংবিধান বিল উত্থায়ন করেন। ব্যাপক আলোচনা ও কয়েক সংবেদনের পর 1956 সালে 29শে ফেব্রুয়ারি বিপুল গণপরিষদ চূড়ান্তভাবে গৃহীত হয়। 1956 সালে 23শে মার্চ থেকে আইনটি পাকিস্তানি প্রধান সংবিধান হিসেবে কার্যকরিত হয়। পাকিস্তানের 1956 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো হলো: এটি ছিল লিখিত শাসনতন্ত্র। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্রগুলোর মধ্যে অন্যতম। এতে প্রথম প্রস্তাবন 13টি ভাগ, 243টি অনুচ্ছেদ এবং 6টি তাফসিল ছিল। বিভিন্ন উন্নত শ্রেণী সম্প্রদায় দেশের রাজ্যের স্বার্থ রক্ষা এবং অন্যান্য সংকটজনক পরিস্থিতি মোকাবেলার জন্য এই শাসনবিধি বিভিন্ন বিধিবিধান ছিল। 1956 সালে শাসনতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য কয়েকটি মৌলিক নীতি গৃহীত হয়েছিল। এর মধ্যে বিশ্ব ভ্রাতৃত্বের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। এছাড়া 1956 সালে শাসনতন্ত্র ছিল ইসলামী ভাবধারণা। বিভিন্ন ধর্মীয়
বিধান সমন্বিত হয়ে ইসলামী রূপদান করে গৃহীত হয়েছে। সংগঠনের দিক থেকে শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি। 1956 সালে শাসনতন্ত্র অনুযায়ী পাকিস্তান ছিল একটি প্রজাতন্ত্র। শাসনতান্ত্রিক বিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট ছিল একমাত্র প্রধান। এই শাসনতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ও জাতীয় পরিষদ ছিল সার্বভৌম। মন্ত্রিপরিষদ ছিল প্রভুত্ব ক্ষমতা অধিকারী। পাকিস্তানের 1956 সালে শাসনতন্ত্র ছিল পরিবর্তনীয়। সংবিধান পরিষদের জন্য জাতীয় পরিষদ দ্বিতীয় তৃতীয় সদস্যের সমর্থন প্রয়োজন হয়। 1956 সালে শাসনতন্ত্রে আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে এতে রাষ্ট্রের বিষয়সমূহ 3টি তালিকায় বিভক্ত করা হয়, যথা কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা। এই শাসনতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রাধান্যের স্বীকৃতি দেয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষাকালে 1956 সালে শাসনতন্ত্রে বিচার বিভাগে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ করে মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়। সংগঠীয় নীতি প্রিন্সিপাল অফ পিটি এর শাসনতন্ত্রের ওপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেশের উভয় অঞ্চলের মধ্যে শাসনতন্ত্র ও অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য এই নীতি গৃহীত হয়। 1956 সালে শাসনতন্ত্র নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত প্রদান করা হয়। 1958 সালে পাকিস্তান সামরিক বাহিনী ক্ষমতা দখল ও কারণ ও ফলাফল। রাজনৈতিক কন্দল, দুর্নীতি, অর্থনৈতিক বিপর্যয়, একটি পার্লামেন্টের শাসন ব্যবস্থার ব্যর্থতার সুযোগ নিয়ে 1958 সালে 7 অক্টোবর প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। তিনি জাতীয় ও প্রাদেশিক পরিষদসমূহ ভেঙে দেন এবং 1957 সালে শাসনতন্ত্রে বাতিল করার ঘোষণা করেন। তিনি সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খানের প্রধান সামরিক আইন প্রশাসন হিসেবে নিযুক্ত করেন। তবে ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করার মাত্র 20 দিন পরেই 27 অক্টোবর 1958 সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। ইস্কান্দার মির্জার বিদেশে নির্বাসনে পাঠানো হয়। এর মধ্যে পাকিস্তানের দীর্ঘ সামরিক তথা গণতান্ত্রিক শাসনের সূচনা হয়। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পেছনে বহুবিধ কারণ ছিল। প্রথম, 1954 সালে পাকিস্তান ও যুক্তফ্রন্টের মধ্যে সামরিক বাহিনী অস্ত্র শব্দ লাভ করে, তেমনি আবার একটি সুসংগঠিত ও শক্তিশালী প্রতিষ্ঠান পরিণত হয়। ফলে সামরিক বাহিনী ক্রমাগত রাজনৈতিক ক্ষমতা লোভী হয়ে উঠতে এবং 1958 সালের 7 অক্টোবর সামরিক আইন জারি তথা চূড়ান্ত পরিণত। দ্বিতীয়ত, পাকিস্তানের সৃষ্টির পর 1955 থেকে 1957 পর্যন্ত দেশে তেমন কোনো সুসংগঠিত দলীয় ব্যবস্থা গড়ে ওঠেনি। পাকিস্তান নেতৃত্ব দেওয়া দল মুসলিম লীগ অতি দ্রুত জনপ্রিয় হারিয়ে ফেলে। দলটি দুর্নীতিবাজ, কায়েমি, স্বার্থবাদী ও গণবিরোধী নেতাদের সংগঠন পরিণত হয়। অন্যদিকে পূর্ব পাকিস্তান ও জনপ্রিয় দল আওয়ামী লীগের বিরুদ্ধে দমন নীতি চলতে থাকে। বামপন্থী দল ও সংগঠন ওপর ক্ষমতার মুসলিম লীগের সরকারের নিষেধাজ্ঞা, নির্বাচন ও ধাপা কর্মচলনে জনগণের রাজনৈতিক শক্তি এভাবে কোণঠাসা করার সামরিক ও বেসামরিক আমলামা প্রভাবে লাভ করেন। মূলত সামরিক আমলের চাপে পড়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করে। তৃতীয়ত, পাকিস্তান সৃষ্টির পর থেকেই গভর্নর জেনারেল এর প্রদর্শনী গভর্নর ও মন্ত্রিসভার কাজে হস্তক্ষেপ করে, যা ছিল চরম অগণতান্ত্রিক। ফলে পাকিস্তান সামরিক প্রতিষ্ঠান মতো এগিয়ে যায়নি। এ ধরনের গণতান্ত্রিক ও বিশৃঙ্খলা রাজনৈতিক পরিস্থিতি প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সেনাবাহিনী আইয়ুব খান
হিসাবে কাজ করে এবং ইচ্ছুকে প্রাধান্য দিয়ে সামরিক শাসন জারি করে। চতুর্থ, পাকিস্তানে 1959 সালে পাকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে একথা ভাবে উল্লেখ করা ওঠেনি। আধিপত্য বজায় রাখার জন্য এর সাথে সেনাবাহিনীর গুরুত্ব ও প্রভাব হ্রাস পাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে পাকিস্তান সামরিক নেতৃত্ব 1959 সালে জাতীয় নির্বাচন বর্জন করার লক্ষ্যে সামরিক শাসন জারি করে। পঞ্চমত, কোনো রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারি করার ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনৈতিক বড় ভূমিকা রয়েছে। তারা মনে করেন এর পেছনে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন ক্রিয়াশীল ছিল। ষষ্ঠত, 1958 সালে 23শে সেপ্টেম্বর পূর্ব পাকিস্তানের আইন পরিষদের সরকারি ও বিরোধী দলের সদস্য মধ্যকার যেই অগ্রগতি ঘটনায় ডেপুটি স্পিকার শাহেদ আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। 3 দিন পর তিনি মারা যান। রাজনৈতিক অঙ্গনে এই বিশৃঙ্খলা পরিস্থিতি সামরিক শাসন জারির প্রস্তাব করে। 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির প্রতিফলন ও ফলাফল নিয়ে মারাত্মক ও সুগ্রসরিত। সামরিক শাসন জারির ফলে পাকিস্তান রাজনৈতিক সর্বপ্রথম সামরিক বাহিনী আধিপত্য ও কৃতিত্ব প্রতিষ্ঠিত পায়। গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত ও জনগণের গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত হয়। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার ফলে দলগুলো স্বাভাবিক বিকাশ রুদ্ধ হয়ে ওঠে। বিশেষ করে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতাদের উপর চরম আঘাত আসে। এতে নেতা ও কারাগারে নিযুক্ত হয় সকল গণতান্ত্রিক মূল্যবোধ পাশাপাশি অর্থনৈতিক শোষণে বৃদ্ধি পেয়ে থাকে। পূর্ব পাকিস্তানের মানুষের উপর দমনপীড়া বৃদ্ধি পাওয়ার ফলে এটির মধ্যে জাতীয়তা ও প্রতিনিধিত্ব চেতনা জাগ্রত হয়, যা ক্রমে জোরদার হয়ে ক্ষমতাসীন শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন আন্দোলন 6 দফা গুরুত্ব। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন আন্দোলনের 6 দফা গুরুত্ব অপরিসীম। 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো এই সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলন আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের পক্ষ থেকে পাকিস্তানের ভবিষ্যৎ শাসনতন্ত্রের ভিত্তি রূপে 6 দফা কার্যকরী পেশ করে। এই মূল বিষয় ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ব অঞ্চলের স্বায়ত্তশাসন। এই দাবি ছিল মূলত পূর্ণ ও কার্যবলী প্রদর্শন স্বায়ত্তশাসনের দাবি। এই দাবি জনগণের প্রাণের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যথার্থ বাঙালিকে টিকে থাকার জন্য অতি প্রয়োজনীয় দাবি বলে বর্ণনা করেছেন। তদন্তরে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ইত্যাদি সকল দিকে চরম বৈষম্যের শিকার হয়েছিল। অধিকাংশ শিল্প কারখানা, ব্যাংক, বিমা প্রভৃতি পশ্চিম পাকিস্তানের পুঁজিপতিরা নিয়ন্ত্রিত করত। দেশের সুন্দর সম্পদ 22টি অবাঙালি পরিবারের সাথে কুৎসিত ছিল। সুশাসন প্রতিরক্ষা বাহিনী বাঙালির উপস্থিতি ছিল নগণ্য। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগ 6 দফা দাবি প্রত্যাপন করে। 6 দফা দাবি ছিল পূর্ব বাঙালির মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ও স্বাভাবিকতাই। এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। 6 দফা গুরুত্ব সম্পর্কে বঙ্গবন্ধু বলেছেন, 6 দফা বাংলা কৃষি শ্রমিক মর্যাদা মধ্যবিত্ত তথা অপামত মানুষের মুক্তি সনদ ও গ্রাম বাংলার স্বাধিকার প্রতিষ্ঠিতের গ্যারান্টি। এটি শোষণের হাত হইতে শোষিত অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনা হাতিয়ার। এটি মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নিয়ে বাঙালি জাতি স্বীকৃতি মহিমার আত্মপ্রকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠানে 6 দফার প্রভাব। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে 6 দফার প্রভাব গুরুত্বপূর্ণ ও অপরিসীম। বাস্তব 6 দফা কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বীজ অঙ্কুরিত। 1966 সালে বঙ্গবন্ধু 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালি প্রথম লিখিতভাবে স্বায়ত্তশাসন দাবি পেশ করে। পাকিস্তান সরকার এই দাবিতে কোনো গুরুত্ব দেয়নি, তবে এই অঞ্চলের জনগণ ক্রমেই 6 দফা দাবির প্রতি সহিংসিত হয়ে থাকে। 6 দফা দাবি 1970 সালে গণ অভ্যুত্থান ধারাবাহিক এসেছে। 1970 সালে ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে।
সত্যের নির্বাচনের ফলাফল সহিংসতা প্রদর্শন স্বায়ত্তশাসনের পক্ষে গণরায় হিসাবে দেখা হয়েছিল। পূর্ব পাকিস্তান শাসনের নির্বাচনের রায় মানতে না চেয়ে উল্টে পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। এই কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এর ফলে 1970 সালে পর্যন্ত স্বায়ত্তশাসন দাবি 1971 সালে এসে স্বাধীনতার দাবিতে পরিণত হয়। 6 দফা দাবি উজ্জ্বলিত হলেও পাকিস্তানের শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এর ধারাবাহিকতায় আমরা চূড়ান্ত মুক্তি ও স্বাধীনতা অর্জন করতে পেরেছি। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অভ্যন্তর ঘটে। এর জন্য 6 দফাকে বাঙালির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা বলে আখ্যায়িত করা হয়। ছাত্র সমাজ 11 দফা কর্মসূচি। পাকিস্তানের স্বৈরশাসন বিরোধী আন্দোলনের ইতিহাসের পূর্ব বাংলার ছাত্র সমাজে 11 দফা কর্মসূচি এক গুরুত্বপূর্ণ পর্যায়ে। 1969 সালের 6 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে ছাত্রদের এসব দাবি প্রকাশ করে। 11 দফা দাবি প্রথম দফা শিক্ষা সমস্যার আশু সমাধান দাবি করে কয়েকটি প্রস্তাব পেশ করে। এছাড়াও 11 দফা দাবি আর কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি হলো প্রাপ্তবয়স্কদের ভোট, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টের গণতন্ত্র প্রতিষ্ঠা, প্রদর্শিত স্বায়ত্তশাসন প্রদান, ব্যাংক, বিমা, পাট, কলকারখানা, বৃহৎ শিল্প জাতীয়করণ, শ্রমিকের ন্যায্য মজুরি, বোনাস, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা। আগরতলা মামলায় অভিযুক্ত ব্যক্তিসহ দেশের বিভিন্ন কারাগারে আটক সকল ছাত্র, শিক্ষক, কৃষক, রাজনৈতিক নেতা ও নেতৃত্বের মুক্তি প্রদান ও রাজনৈতিক কারণে জারিকৃত সকল গ্রেপ্তারের পরোয়ানা প্রত্যাহার প্রভৃতি। 11 দফা কার্যসূচির ভিত্তিতে ছাত্র জনতা পাকিস্তানের শাসন গোষ্ঠীর বিরুদ্ধে এক ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়। 11 দফা কর্মসূচির চেতনা নিয়ে পূর্ববর্তী সময়ে বাংলাদেশে স্বাধীনতা সৃষ্টির অংশ নিয়েছিল। এদেশে ছাত্র সমাজ একই গোষ্ঠী হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য ছাত্রদের জন্য সংখ্যাই বেশি। মুক্তিযোদ্ধা ছাত্র সমাজ বীরত্বের অবদান রেখেছে। স্বাধীনতার পর অনুকৃত বাংলাদেশের রাষ্ট্রনীতিতে 11 দফা ছাপ প্রতিফলিত হয়। বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র 11 দফা প্রেরণ জুগিয়েছে। ঐতিহাসিক আগরতলা মামলা কারণ ফলাফল। পাকিস্তান সরকার 1968 সালে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি বলে 35 জন সাময়িক বেসামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যে মামলা দায়ের করে ঐতিহাসিক আগরতলা মামলা হিসেবে পরিচিত। 1947 সালে ভারত শাসন আইনের মাধ্যমে অযৌক্তিকভাবে শুধুমাত্র ধর্মের ভিত্তি গঠন করা হয় এবং হয় পাকিস্তানের রাষ্ট্র। শুধু থেকেই যে রাষ্ট্র শাসনতন্ত্রে পশ্চিমাতন্ত্রে অধিপ্রাপ্ত দেখা যায়। পূর্ব পাকিস্তানের শাসন সংস্থা বৃহত্তর হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শাসনচক্রের দ্বারা তারা নিয়মিত দমন পীড়নে শিকার হতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবিতে উৎক্ষেলিত প্রথমে মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের কেন্দ্রীয় সরকারের বৈষম্য ও দল পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তোলেন। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ভীত হয়ে 1968 সালে 11 এপ্রিল তাকে প্রধান আসামি বলে 35 জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে পাকিস্তান সরকার এই মামলা দায়ের করে। এই মামলা শিরোনাম ছিল পাকিস্তানের রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটি ঐতিহাসিক আগরতলা মামলা। আগরতলা মামলা আসামিদের বিরুদ্ধে পাকিস্তানে তদন্তপূর্ব পাকিস্তানের স্বায়ত্তপ্রস্থান স্বাধীনতা করার পরিকল্পনায় অভিযোগ আনা হয়। ঐতিহাসিক আগরতলা মামলায় প্রত্যক্ষ ফল ছিল 1969 সালে গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের পর্যায়ে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় এবং 1971 সালে বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে পক্ষতে ভূমিকা রাখে। মামলা চলাকালীন 1969 সালে 15 ফেব্রুয়ারি অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। এই খবর ছড়িয়ে পড়ে জনগণ প্রতিবাদে ফেটে ওঠে। পরবর্তীতে জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে তা
গণতান্ত্রিক রূপ নেই। এই আন্দোলনের ইতিহাসে 69 এর গণ অভ্যুত্থান হিসেবে পরিচিত। ভৌত সমর্থনের মাধ্যমে সামরিক শাসন আইয়ুব খান মামলা প্রণয়ন করে 1969 সালে 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যদের মুক্তি দিতে বাধ্য হয়। ঐতিহাসিক কাকতালীয় মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পটভূমি হিসেবে বিবেচিত। এই মামলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু গুণে বেড়ে যায়। এর ফলে 1970 সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় এনে দেয় এবং পরবর্তীতে 1971 সালে স্বাধীন পাকিস্তানের অভ্যন্তরে প্রেরিত জোয়ার 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকায় রেসকোর্স ময়দানে মুক্তিপ্রাপ্ত নেতাদের সংবোধন দেয় এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর উপাধি ভূষিত হয়। আগরতলা মামলার বিরুদ্ধে তীব্র আন্দোলন বঙ্গবন্ধুর মুক্তি লাভ তথা আমাদের স্বাধীনতা আন্দোলনে বেগবান করে। এই ধারাবাহিকতায় 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। 1969 সালে গণ অভ্যুত্থান কারণ ও ফলাফল। 1969 সালে পাকিস্তান ক্ষমতাসীন শাসন গোষ্ঠী নির্যাতন ও ওপাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তীব্র প্রতিবাদ জানায়। দ্রুত ও প্রতিবাদের তুমুল গণতান্ত্রিক রূপ নেই এই ঐতিহাসিক গণতন্ত্রের নামে খ্যাত আইয়ুব খান 1958 সালের ক্ষমতা দখল করার পর পাকিস্তানের সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে। তিনি পূর্ব বাংলার জনগণের অর্থ, সামাজিক ও রাজনৈতিক বৈষম্য দূরকরণ ও স্বায়ত্তশাসন দাবিতে উপলব্ধি করে। 6 দফা আন্দোলনে ব্যর্থ হওয়ার জন্য 1968 সালে জানুয়ারি মাসে আইয়ুব খান বাঙালির জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1 নম্বর আসামি বলে 35 জন বাঙালি সামরিক বেসামরিক বাঙালির নামে আগরতলা মামলা দায়ের করে। উক্ত মামলায় বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। এই মিথ্যা মামলা ও প্রত্যয়নে আইয়ুব খান পদত্যাগ। 1962 সালে সংবিধান বাতিল। এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে সম্পাদনীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে পূর্ব বাংলায় সর্বত্র গণ আন্দোলন গড়ে ওঠে। তাই আন্দোলনে 69 সালে গণ অভ্যুত্থান নামে খ্যাত। 1968 সালের শেষ দিন থেকে শাসনকীয় শাসন গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব বাংলার ছাত্র সমাজ তথা জনগণের ভৌত প্রতিবাদ শুরু হয়। কয়েক মাসের মধ্যে তা প্রতিবাদ তীব্র জনগণের রূপ নেয়। পরিস্থিতি অগ্রভূত হয়ে ওঠে। শেষ পর্যন্ত আইয়ুব খানের 1959 সালে 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার ও সর্ব আসামিদের মধ্যে সত্য মুক্তিবাদে করে। গণতান্ত্রিকের ফলে ষড়যন্ত্রমূলক এই মামলার অবসান ঘটে ও বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। 1970 সালে গণতান্ত্রিকের মাধ্যমে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে ও জনস্বার্থ হিসেবে আন্দোলন করার নেতৃত্বে জনগণের খুব কাছে চলে এসে এবং মন জয় করে। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক জীবনে 1969 সালে গণ অভ্যুত্থান ব্যাপক প্রভাব ফলে তিনি বাংলা জনগণের অসংখ্য নেতা হয়। উক্ত 69 ফেব্রুয়ারি মাসে ছাত্র জনতা আওয়ামী লীগের প্রধান মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি ভূষিত হয়। এছাড়াও রাজপথে নেমে গণ অভ্যুত্থান অংশ নেওয়ার মাধ্যমে পাকিস্তানের পুলিশ ও সেনাদের সম্পর্কে বাঙালি জনসাধারণের মধ্যে ভীত তৈরি হয়। অনেকে হ্রাস পায়। পাশাপাশি তাদের মধ্যে স্বাধীনতা আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং বাস্তবতা 1969 সালে গণ অভ্যুত্থান সুদূর প্রার্থী ফলাফল স্বাধীন বাংলাদেশ অভ্যন্তরে আইয়ুব খানের পতনের পর অনুষ্ঠিত 1970 সালে সাধারণ নির্বাচন আওয়ামী লীগের বিপুল বিজয় অর্জন করে, কিন্তু শাসন গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করার জন্য গড়িমসি করে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যায়। এতে পূর্ব পাকিস্তানের জনগণ আবার বিক্ষোভ ফুটে পড়ে। তাদের প্রতিবাদী কণ্ঠ ও চিরতরে স্তব্ধ হয়ে দিয়ে পাকিস্তানের শাসন গোষ্ঠী 1971 সালে 25 মার্চ রাতে বরণ গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু আহ্বানে রুখে দাঁড়াতে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দখলদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় আরেকটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
1971 সালে স্বাধীনতা নির্বাচনের গুরুত্ব। পাকিস্তানের রাজনীতি 1970 সালে সাধারণ নির্বাচনে প্রভাব ফেলে অত্যন্ত শুরুপাতে নির্বাচনে আওয়ামী লীগের বিপুল ভোটে জয়ী পশ্চিমা শাসনগোষ্ঠীর 23 বছরের অত্যাচার ও শোষণের হাত থেকে বাঙালি জাতির মুক্তি লাভের আকুরিত বহিঃপ্রকাশ। প্রকৃতপক্ষে 17 নির্বাচনে বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন। এই মাধ্যমে বাঙালি প্রথমবারের মতো আত্মত্যাগীয় লাভ করে। ৭০ নির্বাচন আরও প্রমাণ করে আওয়ামী লীগের পূর্ব পাকিস্তানের জনগণের আশা আকাঙ্ক্ষা মুক্তি প্রতীক। এছাড়াও এ নির্বাচনের ফল হিসেবে আওয়ামী লীগ পূর্ণ স্বায়ত্তশাসন দাবির পক্ষে সুষ্ঠু গণরায়। পাকিস্তানের শাসনের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় অত্যাহত হয় এবং ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করে সর্বশক্তি নিয়োগ করে। তারা আন্দোলনের নামে কলঙ্ক করতে থাকে এবং গোপনে যথেষ্ট প্রস্তুতি নেওয়ায় বাঙালির উপর গণহত্যা শুরু করে। 1971 সালে 25 মার্চ মধ্যরাতে গণহত্যা শুরু হওয়ার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। ফলে ব্যক্তি জাতি ঐক্যবদ্ধ হয়ে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা সর্বশক্তি দিয়ে রাষ্ট্র খুনীয় লড়াইয়ের মধ্যে পাকিস্তানি স্বাধীন হয় এবং বহু বাহুল্য গোটা বাঙালি জাতি স্বাধীনতা অগ্নিমণ্ডে উদ্বুদ্ধ হয় এবং মূলত আওয়ামী লীগ প্রেক্ষাপটে নেতৃত্ব বলেন। পূর্ব পাকিস্তানের জনগণের মতে এই প্রত্যয় জন্ম নিয়েছিল এক রকম আন্তর্জাতিক লীগের তাদের বাঁচার দাবি আদায় করা সক্ষম হয়। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তপূর্ব বিজয় বাঙালির স্বাধীনতা যুদ্ধে ঝাঁপে পড়ে ও প্রেরণা জুগিয়েছে। 1971 সালে সহযোগী আন্দোলনের গুরুত্ব। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় 1971 সালে অসহযোগী আন্দোলনের গুরুত্ব অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ 1971 সালে অসহযোগী আন্দোলনের ডাক দেন। 25 মার্চ পর্যন্ত এই আন্দোলন চলে। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ পেয়ে বিজয় লাভ করায় পাকিস্তানি শাসনগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে টালবাহানা শুরু করে। জাতীয় পরিষদে অধিবেশনে আহ্বান করায় তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। এর প্রতিনিধিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ ঢাকা ও 3 মার্চ সমগ্র পূর্ব বাংলার হরতাল ডাক দেন। 7 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া ভাস্কর্যে তিনি কৌশল স্বাধীনতার ডাক দেন। 1971 সালের 2 থেকে 25 মার্চ পর্যন্ত পাকিস্তান শাসনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে অসহযোগী আন্দোলন চলে। 25 মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকাসহ বিভিন্ন শহরে কয়েক হাজার নিরস্ত্র বাঙালির নির্মমভাবে হত্যা করে। এই অবস্থায় 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধের ডাক দেন। এই যুদ্ধে উজ্জ্বলিত ও বাংলাদেশের সর্বভারতীয় জনগণ যুদ্ধে ঝাঁপে পড়ে এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের 7 মার্চ ঐতিহাসিক ভাষণের গুরুত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চ ভাষণে জাতির রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দলিল। এটি বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি প্রভাবে ইউনেস্কো 1917 সালে 30 অক্টোবর এই ঘোষণায় বিশেষ প্রণালী ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ ও এ ধরনের দলিলকে জাতিসংঘের বিশ্ব প্রণয়ন ঐতিহ্য তালিকাভুক্ত করেন। বিশ্বের সব স্বাধীনতাকর্মী মানুষের জন্য 7 মার্চ ভাষণ অনুপ্রেরণা হয়ে দেখা হয়। বঙ্গবন্ধু এ ভাষণে বাঙালি ঐতিহ্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায়। তো তার এই ভাষণে ফলে 7 কোটি নিঃসন্ত বাঙালি অদম্য যুদ্ধের প্রতি নত হয়। এ ভাষণে বাঙালি জাতির ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃত্বের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপে পড়ে অনুপ্রেরিত জেগেছেন। এ কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 7 মার্চ ভাষণে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষণে সংবিধানের ঐতিহাসিক ভাষণ দলিল করে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের 15তম সংসদীয় মাধ্যমে
150(2) অনুচ্ছেদ বলা হয়েছে 1971 সালের 7 মার্চ তারিখ হইতে 1952 সালে 16 ডিসেম্বর তারিখ সংবিধান প্রবর্তন হইবার অব্যাহত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধান পঞ্চম তাফসিলে বর্ণিত 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ষষ্ঠ তাফসিল বর্ণিত 1971 সালে 26 মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম ও সপ্তম তাফসিল বর্ণিত 1971 সালে 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকার পাকিস্তানের জারিকৃত ও স্বাধীনতা ঘোষণা হইতে পাকিস্তানের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে ভাষণ দলিল যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধান বলে বর্ণিত গণ্য করেছে। 1971 সালে 26 মার্চ ও 16 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘটনা প্রবর্তক। 1971 সালে 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন ও স্বাধীনতা সংবিধান ঘোষণাপত্র গ্রহণ করে মুক্তিযুদ্ধ অনুষ্ঠান যাত্রা শুরু করে। জেনারেল এম জি ওসমানের নেতৃত্বে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাহেব EAR পুলিশ আনসার ছাত্র যুবক কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে সংগঠিত হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত সরকার অস্ত্র ও সামরিক প্রশিক্ষণে বাংলাদেশের সহায়তা করে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে কোণঠাসা করার লক্ষ্যে 21 নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিত্র বাহিনী সমস্ত যৌথ কমান্ড গঠন করে। এই যৌথ বাহিনী ব্যাপক যুদ্ধ তৎকালীন শুরু করলে পাকিস্তানের সরকার বাহিনী পরাজয় আত্মসয় হয়ে ওঠে। 12 ডিসেম্বর ঢাকার বিভিন্ন সামরিক অবস্থান ও সম্পন্নের উপর যৌথ বাহিনী বিমান হামলা চালায় এবং চতুর্দিকে ঢাকা অভিমুখে রওনা হয়। এর মধ্যে দেশের বিভিন্ন স্বাধীনতা রণাক হয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ শুরু হয় এবং 14 ডিসেম্বর এর মধ্যে ঢাকা ছাড়া দেশে অন্য সব বড় শহরে পাক বাহিনী আত্মসমর্পণ করে। 1971 সালে 14 ডিসেম্বর পরাজয়ের সামনে রেখে হতবিঘ্ন পাক বাহিনী রাজাকার আল-বদর আল-শামস বাহিনী সমন্বয়ে বাঙালি বুদ্ধিজীবীদের একটি বড় অংশ হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার তীক্ষ্ণ চক্রান্ত বাস্তবায়ন করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী হানাদার বাহিনী 93,000 সদস্য নিয়ে আত্মসমর্পণ করে। কত সদস্য? 93,000 সদস্য নিয়ে। এভাবে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নামক রাষ্ট্র অবহিত ঘটে। আমরা দেখে নেই এক নজরে সম্পূর্ণ তথ্য। আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত 6 দফা কর্মসূচি। প্রথম দফা ছিল শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বিষয়ক। তৃতীয় মুদ্রা ও অর্থ বিষয়ক। চতুর্থ ছিল রাজত্ব সংক্রান্ত। পঞ্চম ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ও ষষ্ঠ ছিল অঞ্চল সেনাবাহিনী গঠন। মুজিবনগর সরকারের গঠন ছিল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনজীবী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, অর্থমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্র ও আইন মন্ত্রী ছিল খন্দকার মোস্তাক আহমেদ ও স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল AHM কামরুজ্জামান, অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন M মনসুর আলী, সেনাবাহিনীর প্রধান ছিল কর্নেল ASG ওসমানী ও সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ছিল
কর্নেল আব্দুল রব। এই ছিল আজকের পরিণত সুশাসন পাকিস্তান ও বাংলাদেশ 1947 থেকে 1971 সালের শেষ সাজেশন। তোমরা সকলেই ক্লাসটি দেখবে, দরকার হলে 2 উইকস দিয়ে আবার দেখবে। সম্পূর্ণ ক্লাস করার আহ্বান রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।